নমস্কার বন্ধুরা, বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে এসেছি যেটি আপনাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি আপনাদের ভোগায়। সেটি অন্য কিছু না, গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি। আপাত দৃষ্টিতে তিনটি শব্দ এক মনে হলেও এদের কারণ, লক্ষণ এবং প্রতিকার আলাদা হতে পারে। চলুন দেখে নিই এদের বিভিন্ন কারণগুলি কী আছে, কী করলে আমরা এর থেকে নিস্তার পাবো বা একে কীভাবে প্রিভেন্ট করব বা এর থেকে কীভাবে প্রতিকার পাবো এবং কেন এই গ্যাসের সমস্যা আমাদের হচ্ছে সেই সম্পর্কে খুব বিস্তরে এই ভিডিওতে আমরা জেনে নিই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এক্ষেত্রে আমাদের প্রথমেই বুঝতে হবে আমাদের শরীরে পৌষ্টিকতন্ত্রের কাজ কী। পৌষ্টিকতন্ত্রের মধ্যে মূলত আমাদের যে পাকস্থলী বা স্টমাকের কাজ কী। স্টমাকে কি তৈরি হয়? স্টমাকে বিভিন্ন যে সেলগুলো রয়েছে তার থেকে কিছু সেল দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এর জন্য স্টমাকের মধ্যে যে পিএইচটা থাকে সেটা অ্যাসিডিক হয়। এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে আমাদের খাদ্য হজম হয়। কিন্তু কোনো কারণে যদি এই অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় বা আরও বিভিন্ন রকম পরিবর্তন হয় তাহলে এই সমস্যাগুলো আমাদের দেখা যেতে পারে। এবার সমস্যাগুলি যে কী কী সেটা মূলত তিন ভাগে ভাগ করা যায়। এই যে আমাদের খাদ্যনালীটা রয়েছে, খাদ্যনালীর পরেই পাকস্থলী রয়েছে। এই খাদ্যনালী ও পাকস্থলীর মাঝখানে সংযোগস্থলে একরকমের স্পিংটার থাকে, যাতে এই স্পিংটারের মধ্য দিয়ে এটা ক্লোজ হয়ে গেলে কি হয় যে পাকস্থলী থেকে যে অ্যাসিডিক যে পিএইচটা আছে সেইটা খাদ্যনালীর উপরে চলে আসতে পারে না। এর ফলে বুকে জ্বালা ভাবটা হয় না। কিন্তু কোনো কারণে যদি এই লোয়ার ইসোফেজিয়াল স্পিংটারটা যদি রিল্যাক্স হয়ে যায় তাহলে কি হবে, এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট যেটা রয়েছে সেটা খাদ্যনালীতে চলে আসবে, এখানে পিএইচ এর পরিবর্তন হবে। তখন এই বুকে জ্বালা বা আরো নানা রকমের যে বুকে ব্যথা এই সমস্যাগুলো দেখা যেতে পারে। কোনো কারণে যদি খাবার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া হয় বা ঝুঁকে কাজ করা হয় তখন এই সমস্যাগুলো দেখা যেতে পারে। আরেকটা যদি কোনো কারণে আপনারা বেশি পরিমাণে ব্যথার উপশমের জন্য ওষুধ খাচ্ছেন, মানে এনসেড জাতীয় ড্রাগ, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, বা কোনো রকম ব্যাকটেরিয়া বা এইচ পাইলি, মানে যেটাকে হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, তাহলে অনেক সময় বেশি পরিমাণে এই যে HCl বেশি পরিমাণে তৈরি হয়ে যে পাকস্থলীর আভ্যন্তরীণ যে আস্তরণ সেইটাকে ক্ষতিগ্রস্ত করে। একে গ্যাস্ট্রাইটিস বলে। এবং প্রথমে যেটা বললাম যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার রিল্যাক্স হয়ে গ্যাস মানে অ্যাসিডিক যে এনভায়রনমেন্টটা মানে পিএইচ যেটা উপরে উঠে আসছে যার ফলে বুকে জ্বালা হচ্ছে, সেইটাকে আমরা কি বলতে পারি? জিইআরডি। জিইআরডি সম্পূর্ণ একটি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই গ্যাস্ট্রাইটিসে কি সমস্যা দেখা যায়? গ্যাস্ট্রাইটিসে সাধারণত পেটের উপরের ভাগ যেটা রয়েছে, মানে যাকে এপিগ্যাস্ট্রিয়াম বলে, সেইখানে ব্যথা হতে পারে। তাছাড়া বমি বমি ভাব বা মনে হবে খাবার খাওয়ার পরে পেটটা ক্রমশ ভরে যাচ্ছে, পেটটা ফুলে ফেপে রয়েছে, এই লক্ষণগুলো দেখা যেতে পারে। আর আরেক রকম সমস্যা হচ্ছে পেট ফুলে ফেপে থাকা বা ব্লোটিংয়ের সমস্যা। এক্ষেত্রে কি হয়, বৃহদন্তে যখন খাদ্যটা হজম হয় সেক্ষেত্রে অনেক সময় বেশি পরিমাণে গ্যাস তৈরি হয়। ওর জন্য খাবার খাওয়ার পরে বিশেষ করে যেমন বাঁধাকপি, ডাল বা কোনো খাবার যদি ভালো করে হজম না হয় পেটটা সবসময় মনে হয় ফুলে ফেপে রয়েছে, বা অনেক সময় বায়ুও পাস হয়, বা মনে হয় যে পেটটা ফুলে রয়েছে, পেট আর সহ্য করা যাচ্ছে না। এই সমস্যাটাকে বলা হচ্ছে ফ্লোটিং বা ব্লোটিং বা ফ্ল্যাটুলেন্সের সমস্যা। এবং এই ব্লোটিং বা ফ্ল্যাটুলেন্সের জন্য অনেক সময় ঢেকুরও বারবার হয় এরকম মনে হয়। এবার আমাদের দেখতে হবে এই সমস্যাগুলো কেন হয় এবং এই সমস্যাগুলোর পিছনে কোন কারণগুলো আমাদের দায়ী বা মূল কারণগুলি কী কী। চলুন শুরু করা যাক। এই মূল কারণগুলিকে আমরা সাধারণত দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাগ্রেসিভ ফ্যাক্টর, আর একটা হচ্ছে ডিফেন্সিভ ফ্যাক্টর। অ্যাগ্রেসিভ ফ্যাক্টর মানে কি, এই ক্ষেত্রে যদি হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া ইনফেকশন হয় তাহলে কি হয়, পাকস্থলীর আভ্যন্তরীণ যে লেয়ারগুলো আছে সেগুলো প্রতিশোধন করে। বা ব্যথা উপশমের জন্য যদি বেশি করে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ খাই সেক্ষেত্রেও হতে পারে। তাছাড়া কোনো ব্যক্তি যদি মানসিক অবসাদে দীর্ঘদিন ভোগেন বা স্ট্রেসজনিত কারণে বেশি দিন ভোগেন সেক্ষেত্রেও হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্ষেত্রে বেশি করে উৎপাদন হয় এবং এই ক্ষেত্রেও পাকস্থলীর অভ্যন্তরীণ লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়ে এই সমস্যা দেখা যেতে পারে। এবং পরবর্তী সমস্যা, এটাকে আমরা ডিফেন্সিভ ফ্যাক্টর হিসেবে গণনা করতে পারি। এক্ষেত্রে কি হয় যে আমাদের ডিফেন্স যেগুলো আছে এগুলো না হওয়ার জন্য শরীর যে ডিফেন্সিভ সিস্টেমটা রয়েছে সেইটা যদি ক্ষতিসাধন হয় সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। তাহলে কি কি এই সমস্যা? এই সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো যদি বয়সজনিত কারণে পাকস্থলীর আভ্যন্তরীণ যে লেয়ারগুলো আছে সেইগুলো যদি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, অথবা
কোনো কারণে যদি এই পাকস্থলীয় খাদ্যনলীর সংযোগস্থলে থাকা লোয়ার ইসোফেজিয়াস স্ফিংটার যদি রিল্যাক্স হয়ে যায়, তাহলে কি হয়, অ্যাসিডটা উপরে চলে আসতে পারে এবং এক্ষেত্রে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মতো নানা রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা সতর্ক কখন হব? এই যে সমস্যাগুলো বললাম, গ্যাসের সমস্যা, অম্বলের সমস্যা, এটা সাধারণত প্রায়ই দেখা যায় এবং কিছু ওষুধ খেলে বা জীবনযাত্রার পরিবর্তন করলে অনেক সময় ঠিক হয়ে যায়। কিন্তু আমরা সতর্ক কখন হব? যদি কোনো কারণে এই পরিবর্তনটা অনেক দিন ধরে থেকে যায়, তাছাড়া যদি কোনো কারণে খুব তাড়াতাড়ি ওজন হ্রাস পায় বা দীর্ঘদিন ধরে বমি বমি ভাব বজায় থাকে, বা অনেক সময় কালো পায়খানা হয়, মানে ব্ল্যাক স্টুল পাস করে বা কফ পাস করে, কফির কালো গুঁড়োর মতো যদি কফি এরকম যদি কফ পাস করে, তাছাড়া যদি খুব দুর্বল হয়ে পড়ে এবং অ্যানিমিয়ায় ভোগেন এবং ওজন খুব দ্রুত হ্রাস পায়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটি সতর্ক থাকা উচিত, কারণ এটি একটি রেড ফ্ল্যাগ। তাহলে চলুন আমাদের কি কি পরিবর্তনের মাধ্যমে এটাকে আমরা রুখে দিতে পারবো সেই সম্পর্কে আলোচনা করা যায়। তাহলে এই পরিবর্তনটাকে রুখে দেওয়ার জন্য কি কি চিকিৎসা পদ্ধতি আছে? চিকিৎসা পদ্ধতিকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত, জীবনশৈলীর পরিবর্তন। জীবনশৈলীর পরিবর্তনের মধ্যে আমরা কি করতে পারি? অনেক সময় যে আমরা তেল, ঝাল, মশলা, যে টক জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাই, সেটাকে কমিয়ে ফেলতে হবে। তাছাড়া যে আমরা খাবার খাওয়ার পরে অনেক সময় শুয়ে পড়ি, সেইটাকে বর্জন করতে হবে এবং রাত্রে খাবার পর অন্তত 2-3 ঘন্টা পর আপনাদের শুতে হবে। তাছাড়া একসঙ্গে যদি প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করেন, সেটা না করে যদি আপনারা অনেকবার 5-6 বার খান কিন্তু অল্প অল্প খান, সেক্ষেত্রেও এই সমস্যাটা রুখে দেওয়া সম্ভব। বা কেউ যদি অতিরিক্ত ধূমপান করেন বা মদ্যপান করেন, অবশ্যই সেটাকে প্রত্যাহার করতে হবে এবং পরিত্যাগ করতে হবে এবং এর থেকে বিরত থাকতে হবে। তাহলে দ্বিতীয় ধাপটি কি? দ্বিতীয় ধাপটি হলো এক্ষেত্রে ঔষধের সাহায্য নেওয়া। এক্ষেত্রে বিভিন্ন রকমের ঔষধ ব্যবহার করা হয়। প্রথমত আমরা বলবো অ্যান্টাসিড সম্পর্কে। অ্যান্টাসিড কি করে, যে পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে, HCl থাকে, সেইটাকে উপশম করাই এর প্রধান কাজ। এক্ষেত্রে অ্যান্টাসিড হিসাবে যে ওষুধ ব্যবহার হয় তার মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে। এইগুলো কি করে, সাময়িকভাবে উপশম দেয় কিন্তু অ্যাসিডিটিকে সম্পূর্ণরূপে প্রতিকার করে না এবং এক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করাও সম্ভব না, কারণ এক্ষেত্রে অনেক সময় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উপাদানের জন্য কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রভাব দেখা যেতে পারে, বা যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে উপাদানে, সেক্ষেত্রে ডায়রিয়া দেখা যেতে পারে এবং এটি নানা রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। দ্বিতীয়টি হলো H2 রিসেপ্টর ব্লকার, যেমন র্যানিটিডিন, ফ্যামোটিডিন, সিমেটিডিন ইত্যাদি। এগুলো কি করে, পাকস্থলীর যে লেয়ার থাকে সেখানে যে H2 রিসেপ্টর থাকে, সেই H2 রিসেপ্টরকে ব্লক করে দেয় এবং এর ফলে যে অ্যাসিড উৎপাদনের ক্ষমতা সেটা হ্রাস পায় এবং এর ফলে এই অ্যাসিডিটি থেকে রক্ষা পাওয়া যায়। এবং তৃতীয়টি হলো PPI। PPI মানে কি, প্রোটন পাম্প ইনহিবিটর। এইগুলোর উদাহরণগুলির মধ্যে আমরা কি জানি, যেমন অধিক চলতি যে ওষুধটি আছে, প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল ইত্যাদি। এইগুলি কিভাবে কাজ করে? এই PPI বা প্রোটন পাম্প ইনহিবিটর পাকস্থলীর যে অ্যাসিড উৎপাদনের যে মূল গেট, মানে যেখান থেকে সাধারণত অ্যাসিড তৈরিটি হয়, মানে HCl তৈরি হয়, সেখানে যে মূল গেট প্রোটন পাম্প, সেইটাকে ইনহিবিট করে দেয়। এর ফলে অ্যাসিড উৎপাদনের ক্ষমতা হ্রাস পায়। এই প্রোটন পাম্প ইনহিবিটরগুলো অনেক ক্ষেত্রে মানে গ্যাস্ট্রাইটিস বা অনেকদিন ধরে গ্যাসের জন্য সমস্যায় ভুগছেন বা GERD, এই সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এটাই প্রাথমিকভাবে এই চিকিৎসায় সাধারণত ব্যবহার করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে যদি এই প্রোটন পাম্প ইনহিবিটর ব্যবহার করা হয়, তাতে অনেক সমস্যা দেখা যেতে পারে। তাতে পাকস্থলীর ক্ষতিসাধন হতে পারে। তাছাড়া ভিটামিন B12 অ্যাবজর্ব হতে কম পারে বা হাড়ের সমস্যা দেখা যেতে পারে, হাড় দুর্বল হতে পারে, এরকম নানা রকম সমস্যা দেখা যেতে পারে। এর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘস্থায়ী এই ওষুধ ব্যবহার করা উচিত না। এবং এই ওষুধটি খাওয়ার নিয়ম কি? এটি সাধারণত খাওয়ার আগে খালি পেটে এই ওষুধটি খাওয়া হয়। ডাক্তাররা অনেক সময় প্রেসক্রাইব করেন যে প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে প্যান্টোপ্রাজোল মানে প্যান্টোডিএসআর বা প্যানডি বা বিভিন্ন রকম ওষুধ ইউজ করেন। এক্ষেত্রে প্যানটা সাধারণত প্যান্টোপ্রাজোলকে চিহ্নিত করে। এই প্যান্টোপ্রাজোলটা লেখার পরে দেখবেন ODAC বা BDAC করে লেখেন। OD মানে কি, ওয়ান্স ডেলি, BD মানে কি, টুয়াইস ডেলি, এবং AC মানে কি, খাওয়ার আগে। সাধারণত এই ওষুধগুলি খাওয়ার আগেই খাওয়া উচিত।
তারপরে পরের ওষুধটি সম্পর্কে আমরা চলে আসি। 4 নম্বর হলো প্রোকাইনেটিক এজেন্ট। প্রোকাইনেটিক এজেন্ট কী করে, যদি কোনো কারণে আমাদের ডিলেড গ্যাস্ট্রিক এমটিং মানে পাকস্থলী বা খাদ্যনালী থেকে খাবারটা ধীরে ধীরে পৌষ্টিকতন্ত্রের মধ্যে দিয়ে মেটাবলাইজ হয়ে নিচে নামতে থাকে, সেইটা ধীরে ধীরে হওয়ার ফলে অনেক সময় অ্যাসিডিটির সমস্যা দেখা যায়, বা ইসোফেগাস স্ফিংটার যে রিল্যাক্স থাকে জিআরডির সমস্যা হয়ে যেতে পারে। এটা প্রিভেন্ট করে। এটা কি করে, গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়িয়ে দেয়, যাতে তাড়াতাড়ি পাচন হয়ে খাবারটা নিচে নেমে যেতে পারে। এক্ষেত্রে প্রোকাইনেটিক এজেন্টের মধ্যে ডমপেরিডল বা মেটোক্লোপ্রামাইড ইত্যাদি। আমরা যে প্যান-ডি বা প্যান্টোডিএসআর দেখি, এখানে প্যানটা বললাম প্যান্টোপ্রাজোল, এখানে ডিটা কি, ডিটা ডমপেরিডন। এই হচ্ছে প্রোকাইনেটিক এজেন্ট। মূলত এই 4 রকমের চিকিৎসা বা 4 রকমের ঔষধই সাধারণত ব্যবহার করা হয়। মূলত এই ওষুধগুলির মাধ্যমেই আপনারা দোকান থেকে কিনে অনেক সময় সাময়িক রিলিফ পান, কিন্তু এর কারণ, এর পিছনে যে মূল কারণটি নিহিত রয়েছে, সেইটা যদি আপনারা সঠিকভাবে নির্ধারিত না করতে পারেন, তাহলে এই রোগের সম্পূর্ণ চিকিৎসা কোনো মতেই সম্ভব না। কোনো কারণে যদি এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হয়, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করে সাময়িক উপশম পাবেন, কিন্তু কোনো যদি অ্যান্টিবায়োটিক ইউজ করা না হয় ডাক্তারের পরামর্শ মতো, তাহলে এই ব্যাকটেরিয়া থেকে নিস্তার পাওয়া যাবে না। কিন্তু এই সমস্যা যদি 2-3টে অ্যান্টিবায়োটিক কোর্স করার পরেও যদি সমস্যাটা কমছে না, সেক্ষেত্রে অনেক সময় যদি সমস্যা আরও গুরুতর হয়ে যায়, তখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাহায্য নিয়ে এন্ডোস্কোপি পর্যন্ত করতে হতে পারে। এক্ষেত্রে অনেক সময় এন্ডোস্কোপির মাধ্যমে পাকস্থলীর আভ্যন্তরীণ লেয়ারে কোনো ক্ষতি হয়েছে কিনা বা আলসার হয়েছে কিনা সেটি সম্পর্কেও জানা যায়। তাহলে অবশ্যই গ্যাস বা অ্যাসিডিটি দৈনন্দিন জীবনে একটা বড় সমস্যা, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক রকমের ওষুধের কথা বললাম, যেগুলো আপনারা ব্যবহার করলে বা জীবনশৈলী পরিবর্তন করলে এর থেকে নিস্তার পাবেন, এবং ডাক্তারের পরামর্শ মতো সঠিক সময় চিকিৎসা পদ্ধতি আপনারা অ্যাভেল করতে পারেন, বা অনেক সময় যদি সঠিক রোগ নির্ণয় বা কোন কারণে এই রোগটা হচ্ছে সেইটা সম্বন্ধে জানতে পারেন, তাহলে এই রোগটা থেকে সহজেই নিস্তার পাওয়া সম্ভব, বা প্রয়োজনে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাহায্য নিতে পারেন। তাই আজকের ভিডিওতে এইটুকুই, এবং পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করতে হলে আবার এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর সবশেষে যাওয়ার সময় আমি একটা কথা অবশ্যই বলবো, যে অনেক সময় আউটডোরে পেশেন্টদের প্রধান একটা কমপ্লেন থাকে, ডাক্তারবাবু গ্যাসের জন্য মাথা ব্যথা করছে বা গ্যাসের জন্য মাথা দপদপ করছে। এটা কখনোই গ্যাসের জন্য মাথা দপদপ করে না, কারণ গ্যাস কখনো মাথায় উঠতে পারে না। সুস্থ থাকুন, সচেতন থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।